দর্শক বন্ধুরা, আজ ফের চলে এলাম আরও একটি বিশেষ ভিডিও নিয়ে। তো আমার এই বিশেষ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে অষ্টাদশ লোকসভার স্পিকার নির্বাচন। কারণ ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এখনও পর্যন্ত কোনো সরকারের আমলেই লোকসভার স্পিকারের জন্য কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিশেষ করে স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত লোকসভায় স্পিকার নির্বাচনের ক্ষেত্রে বিরোধী এবং সরকার পক্ষ সহমতের ভিত্তিতে কোনো একজন সাংসদকে স্পিকার নির্বাচন করা হয়। এবং স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত কখনো এই লোকসভার স্পিকার পদে কোনো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রয়োজন হয়নি। কারণ যদিও লোকসভার স্পিকার যিনি হন তিনি কোনো না কোনো দলের থেকে জিতে আসা সাংসদই হয়ে থাকেন, কিন্তু এরপরেও সেই স্পিকার পদের যে নিরপেক্ষতার গরিমা, সেই গরিমাকেই স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত যারাই এই লোকসভার স্পিকার হয়েছেন তারা প্রত্যেকেই কম বেশি দেখিয়েছেন। শুধুমাত্র বিগত যে দুইটা সরকার গেল 2014 পর থেকে, সেই দুই সরকারে যিনি স্পিকার ছিলেন তার মধ্যে সেই দিকটি, বিশেষ করে নিরপেক্ষতার যে মনোভাবটা ওনার মধ্যে কম দেখা গিয়েছে। এবং এর নিদর্শন হিসেবে বিভিন্ন ঘটনাগুলো শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের নজর কেড়েছে। যেখানে গত 10 বছরে যেটা আমরা দেখেছি, সংসদের ভিতরে বিরোধী সংসদদের বলতে দেওয়া হতো না, বিরোধী সংসদের মাইক বন্ধ করে দেওয়া হতো, বিরোধী সংসদদের যে কোনো কারণ দেখিয়ে বের করে দেওয়া হতো। সবচেয়ে নারকীয় যে ঘটনাটা ঘটল গত সরকারের আমলে, সেখানে প্রায় 150 জন সাংসদকে সংসদ ভবন থেকে বহিষ্কার করে দেওয়া হলো এবং এদেরকে বহিষ্কার করে দিয়ে বিভিন্ন বিল সেগুলিকে পাস করিয়ে নেওয়া হলো। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোকে কিন্তু এর আগে ভারতবাসী কখনো দেখেননি, যার কারণে এইবার স্বাধীনতার পর এই প্রথম এক ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে, যেখানে এই লোকসভার স্পিকার পদে নির্বাচন করা হবে। অর্থাৎ এইবার এনডিএর পক্ষ থেকে যেমন ওম বিড়লাকে প্রার্থী করা হয়েছে, ঠিক তেমনি ইন্ডিয়ার পক্ষ থেকে সর্বপ্রাক্তন সাংসদ অর্থাৎ 8 বারের সাংসদ যিনি কে চন্দ্রশেখরকে প্রার্থী করা হয়েছে স্পিকার পদের জন্য। তো এই যে ঘটনাটা বন্ধুরা, এটা কিন্তু ঐতিহাসিক একটা ঘটনা। কারণ ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে লোকসভার স্পিকার পদে কোনো নির্বাচন হওয়ার প্রয়োজন পড়েনি। এবং সেই ক্ষেত্রে যারাই যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তারা তাদের নিজের দক্ষতা বলে সেই বিষয়টাকে ম্যানেজ করে চলেছেন এবং সহমতের ভিত্তিতেই কোনো একজন বিশিষ্ট সাংসদকে স্পিকার পদে নির্বাচিত করেছেন। এবং যিনি স্পিকার হয়েছেন উনিও তার পদে নিরপেক্ষতার গরিমা বহাল রাখতে সক্ষমতার পরিচয় দিয়েছেন। কিন্তু বিগত 10 বছরে যে ওম বিড়লাকে আমরা দেখেছি, সেই ওম বিড়লা কিন্তু সেই জায়গাতে তার পদের গরিমাকে সেই মর্যাদায় উন্নীত করতে পারেননি, যার কারণে বিভিন্ন অসঙ্গতিমূলক ঘটনাগুলো আমরা দেখতে পেয়েছি সংসদের ভেতরে। তাই এইবারের মহাশক্তিশালী সেই বিরোধী ইন্ডিয়া জোট তারাও এই সরকারের মতিগতি বুঝতে পেরেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং কে চন্দ্রশেখরকে তারা প্রার্থী করেছেন। তো বন্ধুরা, এই ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে, প্রথম লোকসভা সংসদ বসার আগে সহমতের ভিত্তিতে একজনকে প্রোটেম স্পিকার নির্বাচিত করার রীতি রয়েছে। এবং সেই ক্ষেত্রে দলমতের ঊর্ধ্বে উঠে সাধারণত যিনি সবচেয়ে প্রাক্তন বা বেশিবারের সাংসদ হন ওনাকেই প্রোটেম স্পিকার হিসেবে নিয়োগ করা হয়ে থাকে। এবং সেই ক্ষেত্রে কংগ্রেসের 8 বারের বিধায়ক কে চন্দ্রশেখরকে প্রোটেম স্পিকার হিসেবে নিয়োগ না করে বিজেপির 7 বারের একজন সাংসদকে সেখানে প্রোটেম স্পিকার হিসেবে নিয়োগ করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে বিভিন্ন মিডিয়া বিশ্লেষণে যে বিষয়টা চলে আসছে বন্ধুরা, যে মোদিজির যে অহংকারবোধ, উদ্ধত্তবোধ, এই উদ্ধত্তবোধের কারণেই সাধারণ যে রীতিনীতি, যে রীতি বা নীতিতে ভর করে এতদিন ধরে সংসদ বা দেশ চলছিল, সেই রীতিনীতির পরিপন্থী যে চিন্তাধারা নরেন্দ্র মোদীর মধ্যে, সেই চিন্তাধারারই বহিঃপ্রকাশ ঘটেছে এই প্রোটেম স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে। এছাড়াও বিগত সরকারগুলো পরিচালনার ক্ষেত্রে সেখানে মোদিজি কিন্তু তার ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন। রীতিনীতি এমনকি বিভিন্ন ক্ষেত্রে সংবিধানকে পর্যন্ত তোয়াক্কা না করে নিজের ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছেন। এবং এখনও যখন তিনি কয়েকটি অন্য সহযোগী দলের সমর্থনে সরকার গঠন করেছেন, তখনও তিনি সেই যে চিন্তাধারা, সেই যে ঔদ্ধত্যবোধ, অহংকারবোধ,
সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, যার কারণে যে ওম বিড়লাকে নিয়ে এত সব আলোচনা চলছে, শুধুমাত্র বিরোধীদের মধ্যে নয়, এনডিএতে যে সমস্ত সমর্থক দলরা রয়েছেন তাদের মধ্যেও এই ওম বিড়লাকে নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে উনি কাউকেই কোনো পাত্তা না দিয়ে সেখানে ওম বিড়লাকেই আবারও স্পিকার পদের জন্য প্রার্থী করেছেন। এবং সর্বোপরি যে বিষয়গুলো এই মুহূর্তে বলা হচ্ছে বারবার, যে ইন্ডিয়া জোট সেটা কিন্তু মহাশক্তিশালী একটা জোট গঠিত হয়েছে, এবং এইবারের যে জোট এরা কিন্তু মোদিজিকে যেমনি ইচ্ছা চলতে দিতে পারে না, এরাও কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে। এইবার অন্ততপক্ষে মোদিজি তার ইচ্ছা মতো চলতে পারবেন না, চলতে দেবে না ওরা। এই ধরনের পরিকাঠামো কিন্তু তারা তৈরি করে নিয়েছে, যার ফলে ওরাও বাধ্য হয়েছে নিজেদের পক্ষ থেকে কে চন্দ্রশেখরকে স্পিকার পদে দাঁড় করানোর জন্য। এবং এইবার কে চন্দ্রশেখরকে তারা স্পিকার পদের জন্য প্রার্থী করেছেন। আগামীকাল হয়তো বেলা 11টার দিকেই স্পিকার পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আরও ইন্টারেস্টিং একটা বিষয়, সেখানে রাজনাথ সিং এবং কংগ্রেসের খার্গেজির মধ্যে যখন ফোনে বার্তালাপ হয়েছে, বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে স্পিকার পদ বিজেপির পক্ষ থেকে ওম বিড়লাকে দাঁড় করানো হচ্ছে, এবং সেই ক্ষেত্রে রাজনাথ সিং নাকি খার্গেকে বলেছেন সরকার এবং বিরোধী উভয়ের সহমতের ভিত্তিতেই তাকে এই স্পিকারকে সমর্থন করা হয়। সেখানে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে খার্গেজিও বলেছিলেন যে ঠিক আছে, আমরা স্পিকার পদে আপনাদের প্রার্থীকে সমর্থন করতে রাজি আছি, তবে উপাধ্যক্ষের পদটি আমাদের বিরোধীদের জন্য ছেড়ে দিতে হবে। সেই ক্ষেত্রে রাজনাথ সিং নাকি বলেছেন যে এখন শুধুমাত্র আমরা স্পিকার পদের ক্ষেত্রে আলোচনা করব এবং আমাদের স্পিকার প্রার্থীকে আপনারা সমর্থন করবেন। এবার স্পিকার নির্বাচন হয়ে যাক, এরপরে যখন উপাধ্যক্ষ নির্বাচনের সময় আসবে তখন আমরা আবার কথা বলবো, কথা বলে তখন স্থির করব কি করা যায়। তো এই ধরনের কথা যখন এসেছে বন্ধুরা, তখন কিন্তু খার্গেজি বলেছেন যে না, এমনটা হলে আমরা রাজি হব না, আপনাকে অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ একই সঙ্গে নির্বাচন করতে হবে, এবং সেই ক্ষেত্রে অধ্যক্ষের পদে যেহেতু আপনাদের সাংসদ দাঁড়াচ্ছেন, সেই ক্ষেত্রে উপাধ্যক্ষের পদটিতে ইন্ডিয়ার পক্ষ থেকে একজন সাংসদকে আপনাদেরকে সমর্থন করতে হবে। তখন রাজনাথ সিং বলেছেন ঠিক আছে, আমরা আলোচনা করে সেই বিষয়টা আপনাদেরকে পরবর্তীকালে জানিয়ে দেব, কিন্তু এখনও পর্যন্ত সেই বিষয়ে আর কোনো কিছু জানানো হয়নি। তো সেই ক্ষেত্রে বিভিন্ন মিডিয়া বিশ্লেষণে যে বিষয়টা চলে আসছে বন্ধুরা, যে বিশেষ করে ইন্ডিয়া জোট একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে বিগত দিনগুলোতে এই বিজেপি তথা এনডিএ যেভাবে প্রতারিত করে আসছে সারা ভারতবর্ষের মানুষকে, তারা কখনো নিজেদের দেওয়া প্রতিশ্রুতি রাখতে তারা সক্ষম নয়, তারা কখনো তাদের নিজেদের দেওয়া কথা কখনো রাখতে তারা প্রস্তুত নয়। তাই এখন যখন স্পিকার পদের জন্য তারা বিরোধীদের সমর্থন চাইছেন, এবার স্পিকার পদে বিরোধীরা যদি সমর্থন করে দেয় এবং ওম বিড়লা যদি একবার স্পিকার হয়ে যান, তাহলে পরবর্তীকালে যখন সময় আসবে উপাধ্যক্ষ নির্বাচনের ক্ষেত্রে, তখন হয়তো বিজেপির পক্ষ থেকে বলা হবে যে না, আপনাদের প্রার্থীকে আমরা উপাধ্যক্ষ পদে সমর্থন করতে পারি না। তখন হয়তো বিজেপির পক্ষ থেকে এমনটা বলা হবে যে উপাধ্যক্ষ পদে তাহলে নির্বাচন হয়ে যাক। এবং বিজেপির পক্ষ থেকে এই যে চালটা, এই চালটা কিন্তু ইন্ডিয়ার নেতৃত্বরা বুঝে গিয়েছেন, কারণ বিগত 10টা বছর এদেরকে দেখেছেন, এদের রাজনীতির ধরনটা কি, এরা যা মুখে বলে তা করে না, এদের কাছে রীতিনীতি সংবিধান এগুলোর কোনো মূল্য নেই, এরা যা ইচ্ছা তাই করতে পারে। তাই এইবার এই মহাশক্তিশালী বিরোধী জোট তারাও নাচরবান্দা, তারা কিছুতেই সরকারকে তথা প্রধানমন্ত্রীকে তার ইচ্ছে মতো চলতে দেবে না। এবং সেই জন্যই এই ঐতিহাসিক নিদর্শন ভারতীয় রাজনীতিতে ঘটতে চলেছে। বিশেষ করে এই স্পিকার পদে নির্বাচনের ঘটনা আগামীকাল ভারতবর্ষের মানুষ দেখতে পাবেন। এবং এই ক্ষেত্রে বন্ধুরা বিভিন্ন মিডিয়া থেকে যে সমস্ত তথ্য উঠে আসছে, সেখানে কিন্তু বিজেপির ঘুম উড়ে গিয়েছে, কারণ তারা কিন্তু অলরেডি হেরে গিয়েছে। কারণ এখন যদি স্পিকার পদে নির্বাচন হয়, এবং সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত যে বিষয়টা বারবার উঠে আসছে যে টিডিপি এবং জেডিইউ তারা কিন্তু এই স্পিকার পদটি দাবি করেছিল, এবং হয়তোবা ভেতরগত কোনো চাপের কারণে বা অন্য কোনো বিশেষ কারণে তারা সেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছে। কারণ রাজনীতিতে আমরা জানি ভেতরগতভাবে অনেক কিছু ঘটে যেটা বাইরে প্রকাশ পায় না। তো সেই ক্ষেত্রে হয়তোবা এনডিএর এই যে প্রধান দুই জোট শরিক, হয়তোবা তাদের উপরে এমন কোনো চাপ রয়েছে বা এমন কোনো শর্ত রয়েছে যেখানে তারা এই স্পিকার পদ থেকে সরে এসেছে। তো সেই ক্ষেত্রে
মনে মনে কিন্তু তাদের ভিতরে সেই ক্ষোভটাও থেকে যাবে, কারণ তারা ভালো করে জানে যে বিজেপির 272-এ পৌঁছানোই হচ্ছে টার্গেট, এবং সেই ক্ষেত্রে স্পিকারও যদি তাদের হাতেই থাকে তখন সবচেয়ে বেশি যে রিস্ক সেটা হচ্ছে এনডিএর জোট শরিকদের। কারণ এই বিজেপির বিগত ইতিহাস ঘাটলে দেখা গিয়েছে তারা প্রথমে যদি কোনো দল ভেঙে থাকে তাহলে নিজেদের সঙ্গী যারা ছিল জোট সঙ্গীদের দলই প্রথমে ভেঙেছে, এবং এই বিষয়টাও চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার ভালো করেই জানেন। তো সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আগামীকাল যে স্পিকার নির্বাচন হতে চলেছে সেই ক্ষেত্রে যদি এই দুই জোট সঙ্গীর মোট 28 জন সাংসদের মধ্যে 20-25 জন সাংসদের ভোট এদিক ওদিক হয়ে যায় তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে যোগফল। পাশাপাশি এখনো পর্যন্ত যে বিভিন্ন তথ্য প্রকাশিত হচ্ছে, যেটা রাহুল গান্ধী বারবার বলছেন, পশ্চিমবঙ্গ তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এনডিএর তথা বিজেপির বিভিন্ন সাংসদরা ইন্ডিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ রক্ষা করে চলেছেন, এবং এই ক্ষেত্রে যেহেতু ইন্ডিয়া জোট এই স্পিকার পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করছেন, সেই ক্ষেত্রে এদের হাতেও কোনো চাল থেকে থাকতে পারে। এই আশঙ্কাই কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে।